আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিশেষ করে যারা ভাইবার জন্য অপেক্ষা করতেছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলীতে। আমি এর আগেও প্রিভিয়াস টাইমে বলেছিলাম ভাইবার জন্য বেশ কয়েকটা ভিডিও দেব ইনশাআল্লাহ। তো আজকে হাজির হয়েছি যে ভাইবা প্রস্তুতি 1 নিয়ে, অর্থাৎ ডিপার্টমেন্টের আমি পার্ট করে বেশ কয়েকটা ভিডিও দেব ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আপনারা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর ভাইবায় আমাদের কি ধরনের কোশ্চেন হয়ে থাকে বা ধরে থাকে, কি ধরনের কোশ্চেনকে আমরা ফেস করতে পারি এবং কি ধরনের পড়াশোনা আমরা করব, এই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ। আর যাদের প্রয়োজন রয়েছে, আপনি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু আপনি ক্লিক করে রাখতে পারেন। কারণ অনেকেই ফোন দিচ্ছে যে ভাই ভিডিও দিচ্ছে, নোটিফিকেশন পাচ্ছি না, তাহলে বেল আইকনটা মনে হয় ক্লিক করলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমরা কথা বলবো না, এখন আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যাদের প্রয়োজন রয়েছে এই ভিডিওটা সেই শুধু দেখবেন, যাদের প্রয়োজন নাই তার আপনার এটা দেখে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনি কিন্তু অন্য পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। সবচেয়ে মজার বিষয় এবং দুঃখের বিষয় হচ্ছে যে ভাইবার ডেট কিন্তু এখনো দিচ্ছে না। আমরা অনেকে ওদের আগ্রহ ধরে অপেক্ষা করতে করতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি। কারণ আমাদের মধ্যে অনেকে আমরা আছি, আমার প্রিপারেশন কমপ্লিট, এখন শুধু ভাইবাটা দিব আমার জবটা হয়ে যাবে, এরকম অনেক প্রার্থী কিন্তু রয়েছে। তারা শুধু মুখিয়ে আছে কখন ভাইবা উঠে যাবে। তার মানে তাদের জন্য কিন্তু এই ভিডিও দেখার কোনো দরকার নাই, কারণ সে তো প্রিপারেট হয়েই গেছে। আমার এই ভিডিও হইল যারা আমরা এখনো ফুলফিল প্রিপারেশন নিতে পারি নাই, কি পড়বো কি আসবে কি ধরবে এইরকম হেজিটেশন ফিল করতেছি, তাদের জন্য আমার এই ভিডিও। তো যাদের দরকার নাই তারা অবশ্যই এখানে না থেকে অন্য কাজ করবেন, সময় যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর সর্বোপরি কথা হচ্ছে, আপনি অবশ্যই ভাইবা যতদিন হচ্ছে না ততদিন কিন্তু পড়াশোনার সাথে কিন্তু আপনাকে থাকতে হবে, কারণ আপনি কিন্তু চাকরি পেয়ে যান নাই, রিটেনে কোয়ালিফাই মানে কিন্তু চাকরি পান নাই, ভাইবা শেষ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। তো এই জন্য সর্বশেষ কথা যে আপনি অবশ্যই লেগে থাকবেন, আর আশা করি আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এটা খুবই ভাইবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টকে আমরা সবসময় বলে থাকি যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে আমাদেরকে কি ধরনের কোশ্চেন করে। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর সর্বপ্রথম একটা কোশ্চেন কিন্তু আপনাকে করবে যে কয়েকটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর নাম বলুন তো। তাহলে আমরা এখন একটু পাশে দেখে নেই যে কয়েকটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর নাম বলুন। আপনি অনেকগুলো বলতে পারবেন, আমরা এখন সবার জন্য এটা কিন্তু লিখতেছি। যেমন এক নম্বর হইতে পারে যে ব্রিক্স, তারপরে হলো আপনি 2 নম্বরে বললেন যে স্যান্ড, তারপরে 3 নম্বরে আপনি বললেন সিমেন্ট, 3 নম্বরে বললেন সিমেন্ট, 4 নম্বরে আপনি বললেন স্টোন, 5 নম্বরে আপনি বললেন এগ্রিগেট, 5 নম্বরে আপনি বললেন এগ্রিগেট। এরপরে 6 নম্বরে আপনি বললেন রিইনফোর্সমেন্ট অবলিক আমরা এটাকে রড বলতে পারতেছি। এরপরে আপনি যদি 7 নম্বরে আসেন তাহলে আমরা একটা ম্যাটেরিয়ালস দেখতে পাবো যে বিটুমিন। আর একটা আমরা বলতে পারি কি যে কংক্রিট, CRETE, কংক্রিট। এরকম করে আরো আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস টিম্বার রয়েছে, তারপর চুন রয়েছে। তাহলে আমাদের মেইন যে ম্যাটেরিয়ালস গুলা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এবং এগুলোর মধ্যে ভিতর থেকে কিন্তু আবার কোশ্চেন হয় শুরু হবে। তো আপনাকে যখন বলবো যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কয়েকটা নাম বলেন, আপনি কিন্তু এই নাম বলা শুরু করে দিলেন, এর ভিতরে আপনার চলে গেলে কিন্তু ব্রিক্সে। এখন আমরা দেখবো যে ব্রিক্স থেকে আমরা কি ধরনের পড়াশোনা করতে পারি, অর্থাৎ এই যে ব্রিক্স যে আমাদের রয়েছে, ব্রিক্স থেকে আমরা কি ধরনের পড়াশোনা করব। দেখেন, ব্রিক্স থেকে যদি আমরা পড়ি যে ব্রিক্সের আমাদের বৈশিষ্ট্যটা জানা দরকার, অর্থাৎ বইয়ের মধ্যে কিন্তু ব্রিক্সের বৈশিষ্ট্য অসংখ্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি পড়েন, এখানে কিন্তু অনেক ধরনের আপনার কোশ্চেন পড়া কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের ব্রিক্সের বৈশিষ্ট্য কিন্তু আমাদের পড়ে নিতে হবে। এরপর হচ্ছে যে আদর্শ মৃত্তিকা গঠনে সিলিকার পরিমাণ কত, অর্থাৎ আদর্শ মৃত্তিকা গঠনে যদি আমাদের সিলিকার পরিমাণ জানতে চাই যে সিলিকা কত পার্সেন্ট ধরা হয়, আমরা সবাই কিন্তু জানি যে 55% আমাদের কিন্তু সিলিকা ধরা হয়। কত পার্সেন্ট সিলিকা ধরা হয়? যে 55% সিলিকা আমাদের কিন্তু ধরা হয়। এরপরে হচ্ছে 3 নম্বরে আসতে পারে যে ব্রিক কত প্রকার, 3 নম্বরে আসতে পারে যে ব্রিক কত প্রকার।
এটা আপনাকে কিন্তু ধরতে পারে। তাহলে ব্রিক কয় প্রকার? 4 প্রকার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এন্ড টিকেট বা ঝামা যেটা আমরা বলি। এরপরে 4 নম্বরে আপনি প্রিপারেশন নেবেন যে ফ্রক মার্ক। ফ্রক মার্ক এটা আপনার থিওরি কোশ্চেন এবং বেসিক কিছু রয়েছে সেটা কিন্তু আপনি বই থেকে পড়ে নেবেন যে ফ্রক মার্ক কি। এরপরে 5 নম্বর হচ্ছে যে আপনাকে জানতে হবে যে ইটের আকার। ভিডিও কিন্তু একটু বড় হবে কারণ এগুলো না একটু বলতে গেলে অবশ্যই বড় হবে, নইলে আমি শুধু লিখে দিয়ে কিন্তু স্কিপ করতে পারি। তাহলে ইটের আকার ও ওজন, ইটের আকারগুলো আপনার জানতে হবে এবং ইটের ওজন আপনাকে জানতে হবে। আমাদের মেট্রিক পদ্ধতিতে ইটের আকার কত, তারপর হচ্ছে মশলা সহ মশলা ছাড়া কত, প্রচলিত কত, তো সবগুলো আপনাকে কিন্তু জানতে হবে। এরপর ইটের ওজন কত, ইটের ওজনটা আমরা এটা বলবো যে 3.125 এই কেজিটা আমরা বলবো যে আদর্শ ইটের ওজন 3.125, এটা কিন্তু আমরা বলবো 3.75 এও কিন্তু অনেক জায়গায় রয়েছে। তো এই কোশ্চেনটা কিন্তু কনফিউশন কোশ্চেনের মধ্যে এখন পর্যন্ত রয়ে গেছে, অ্যাকচুয়াল কোথাও কিন্তু পাওয়া এরকম যাচ্ছে না। এরপরে মনে করেন ব্রিক্স থেকে আর কি ধরনের কোশ্চেন হইতে পারে, মনে করেন যে ক্রাশিং, যে ইটের ক্রাশিং স্ট্রেন্থ, ইটের ক্রাশিং স্ট্রেন্থ, ইটের ক্রাশিং স্ট্রেন্থ কিন্তু আপনাকে ধরতে পারে যে ইটের ক্রাশিং স্ট্রেন্থ, যে ইটের ক্রাশিং স্ট্রেন্থের ক্ষেত্রে যদি আসে মনে করেন যে ফার্স্ট ক্লাস ব্রিক, ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেন্থ কত হবে 10.5 এত মেগা নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমাদের 107 বা 110 এত কেজি পার সেন্টিমিটার স্কয়ারে কিন্তু চলে আসে। এরপরে মনে করেন যে সেকেন্ড ক্লাস ব্রিক কত হবে যে 7.5 এত মেগা নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ইটের ক্রাশিং স্ট্রেন্থ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এরপরে যদি আমরা এখন বলি যে থার্ড ক্লাসটা কত হবে 3.5 এত মেগা নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা যদি কেজি বা সেন্টিমিটার স্কয়ার যদি নিয়ে যাই তাহলে এই মানের সাথে আমাদের 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করতে হবে। এরপরে 9.81 ভাগ, তারপরে হলো 1000 ইনটু 1000 দিয়ে আমরা যদি ভাগ দিয়ে দেই তাহলে কেজি পার সেন্টিমিটার স্কয়ার আমাদের কিন্তু মানটা, কেজি পার সেন্টিমিটার স্কয়ার মানটা কিন্তু আমাদের চলে যাবে। এরপরে ব্রিক্স এর আরো কিছু আপনাকে কোশ্চেন ধরতে পারে যে আপনি ব্রিক দেখেছেন কিনা। হ্যাঁ, ব্রিক দেখেছেন, কেমনে আপনি ফার্স্ট ক্লাস ব্রিক এটাকে ডিফাইন করলেন, অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্রিক আপনি ফিল্ড টেস্টের যে বিষয়গুলো থাকে, যে ফিল্ড টেস্টের বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে বৈশিষ্ট্য যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু ওর মধ্যে কিন্তু সব চলে আসতেছে। তো গাঁথনির ক্ষেত্রে আমাদের এই ব্রিক্সটা বেশি আমরা ব্যবহার করতেছি। গাঁথনির আগে ব্রিকে কি করতে হবে, যে ব্রিক্সকে এরকম পুরো একটা চৌবাচ্চা করে এটা কিন্তু অবশ্যই পানিতে নিমজ্জিত রেখে ভিজিয়ে রাখতে হবে। লবণের পরিমাণ কত, এটা তার ওজনের কত অংশ শোষণ করবে, এরকম করে বিভিন্ন ধরনের ব্রিকের কিন্তু কোশ্চেন রয়েছে যেটা আপনি। আর একটা হচ্ছে যে 7 নম্বরে যদি আমরা যদি যে কত তাপমাত্রায়, কত ব্রিক্সকে কত তাপমাত্রায় পোড়ানো হয়, যে আমরা জানি 1000 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু ব্রিককে এরকম পোড়ানো হয়। তো এইরকম করে ছোটখাটো ব্রিক সম্পর্কে আপনি এই ইনফরমেশন গুলো যদি জেনে যান, আমি হয়তো সবগুলো অ্যানসার দিলাম না, কিন্তু আপনি এটা নোট করে সুন্দর করে কোনটার কি এটা লিখে একটা আপনি প্রিপারেশন নেবেন, তাহলে দেখবেন যে আশা করি আপনি ব্রিক্স থেকে কোশ্চেন করলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তাহলে আমরা ব্রিক্সকে এখানে এখন আমরা ইরেজ করে দিচ্ছি, আমরা এখন চলে যাব স্যান্ডে। আচ্ছা, তাহলে আমরা এখন স্যান্ডে চলে যাচ্ছি। দেখেন যে স্যান্ডে আমাদের কি কি করতে হবে বলেন। আমাদের কিন্তু এই এফএম মানে যে ফাইনাস মডুলাস তা কিন্তু না, ফাউলিং মার্ক হইতে পারে, ঠিক আছে, ফাইনাস মডুলাস হইতে পারে, ঠিক আছে, ফ্রক মার্ক হইতে পারে। তাহলে এফএম সম্পর্কে কিন্তু কয়েকটা জিনিস আসতে পারে। তাহলে ব্রিক স্যান্ডে যদি আপনি করতে যান যে এফএম কাকে বলে, এফএম এর সংজ্ঞা আপনাকে জানতে হবে। তারপরে হলো যে আপনি সিপ অ্যানালাইসিস করেছেন কিনা, অর্থাৎ অ্যানালাইসিস চালনী নাম্বারগুলো কিন্তু আপনাকে জানতে হবে, যেগুলো আমরা কিন্তু সবাই জানি যে চালনী নাম্বার আমাদের রয়েছে, এটা আমরা কিন্তু সবাই জানি। তারপরে মিলিমিটারে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পড়ে নিতে হবে। তাহলে এফএম এর সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। তারপর হলো বালি কি কি কাজে ব্যবহার করা হয়, বালিটা কি কি কাজে ব্যবহার হয়, আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে। বালিটা কি কি কাজে ব্যবহার করা হয়, মনে করেন মাটি ভরাট বা সাইড ভরাটের ক্ষেত্রে বা জমি ভরাটের ক্ষেত্রে কোন মাটি ভরাট করা হয়, কোন মাটি দরকার হয়, এরপর হচ্ছে প্লাস্টারের কাজে কোনটা লাগে, এরপর হচ্ছে গাঁথনির কাজে কোনটা লাগে, কংক্রিটের কাজে কোনটা লাগে। তাহলে আমরা এই জিনিসটা একটু দেখে নেই যেটা আমাদের কাজে দিবে। যেমন ধরেন ভিটি বালির এফএমটা কত বলে 0.5। এটা কি যে সাইড বা জমি ভরাট,
সাইট বা জমি ভরাট। ভিটি বালিটা কোথায় লাগে? সাইট বা জমি ভরাট করতে গেলে আমাদের কিন্তু এই ভিটি বালিটা কিন্তু লাগে, যেটা এফএম কত 0.5। এরপর আমরা যদি এখন বলি যে সরু বালি, আমরা যদি এখন বলি যে সরু বালি, এটা এফএম হলো 1.05। সরু বালিটা আমাদের কোথায় লাগে? সরু বালিটা হলো আমাদের লাগে যে প্লাস্টারের কাজে। সরু বালিটা কোথায় লাগে? প্লাস্টারের কাজে। তাহলে সরু বালিটা যে প্লাস্টারের কাজে লাগে এটা হলো 1.05, এটা আপনি দেখেছেন কিনা। এরপরে হচ্ছে মধ্যম বালি যেটা রয়েছে, মধ্যম বালি যেটা হলো 1.50, যেটা আমাদের গাঁথনির কাজে লাগে, অর্থাৎ ব্রিক ওয়ার্ক। আমরা এটা বাংলায় লিখলাম যে গাঁথনি। তাহলে মধ্যম বালিটা দেখেন কত 1.5, এটা কিন্তু গাঁথনির কাজে লাগে। এরপরে আমাদের আরেকটা রয়েছে মোটা বালি, আরেকটা কি রয়েছে? মোটা বালি, যেটা মনে করেন 2, এটা আমাদের কংক্রিটের কাজে লাগে। ঠিক আছে, তাহলে এই হলো বালি। আর আমরা আমাদের আরেকটা কোশ্চেন বালি থেকে যেটা আমরা সবাই জানি যে সিলেট বালির এফএম কত? সিলেট বালির এফএম আমরা কিন্তু সচরাচর 2.5 থেকে 2.6 এর মধ্যে বলি, আর অনেকে আমরা কিন্তু 2.5 কিন্তু সিলেট বালির এফএমটা আনসারে বলি। তো 2.5 থেকে 2.6 এটা হলো সিলেট বালির এফএম। আপনি 2.5 বলবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে বালির মধ্যে আমাদের আর কি থাকতে পারে, যে আপনাকে এখন বলতে পারে যে সরু বালি আপনি দেখেছেন কিনা, মধ্যম বালি দেখেছেন কিনা। আসলে এগুলো এফএম গুলা কত জানতে হবে। তাহলে বালির নাম জানতে হবে, এফএম জানতে হবে, কি কাজ কোথায় ব্যবহার করা হয়, প্রত্যেক কি কাজ কোথায় ব্যবহার করা হয়, প্রতিটা ডেফিনেশন কিন্তু আপনাকে জানতে হবে। আর এটা ফিট মিলিমিটারে যেটা আছে সেটাও জানতে হবে, এটাও আপনাকে জানতে হবে। এবং এফএম এর যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা খুব সুন্দর করে আপনাকে যদি কোশ্চেন করে সংজ্ঞাটা খুব সুন্দর করে কিন্তু আপনাকে বলতে হবে। এরপর আমাদের আরেকটা রয়েছে যে আয়তন স্ফীতি। বালির মধ্যে যদি আমরা পানি দেই তাহলে এটার আয়তন স্ফীতিটা কত হয়। আর একটা বিষয় হচ্ছে বালির মধ্যে আমরা যখন পানি দেব, এই বালিটা কিন্তু 85% কিন্তু কম্প্যাকশন হয়ে যাবে। যখন বালির মধ্যে আমরা পানি দেব তখন এটা কত পার্সেন্ট কম্প্যাকশন হয়ে যাবে? 85% কিন্তু কম্প্যাকশন হয়ে যাবে। এই হলো মোটামুটি স্যান্ড থেকে ধরলে এফএম বা এই জিনিসগুলাই কিন্তু আপনার সব সময় কিন্তু লাগবে আর কি। তাহলে আমি এটা এখন ইয়েস করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এখন চলে আসতেছি, এরপরে আমরা এখন সিমেন্ট নিয়ে কথা বলবো। এই সিমেন্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন আপনার হবে। দেখেন যে সিমেন্টে যদি আমরা প্রথমে বলি যে ওপিসি, এরপরে হচ্ছে পিসিসি, তারপরে হচ্ছে পিপিসি। তাহলে এই তিনটা পূর্ণ অর্থ কি? অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। আর একটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, আর একটা হচ্ছে পোর্টল্যান্ড পাজোলেনিক সিমেন্ট। তো এই তিনটার পূর্ণ অর্থ আমরা কিন্তু জানলাম। এরপরে দেখেন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি সিমেন্ট দেখেছেন কিনা, যে হ্যাঁ আমি সিমেন্ট দেখেছি। সিমেন্টের বস্তার গায়ে আপনি কি দেখেছেন, অর্থাৎ সিমেন্টের বস্তার গায়ে আপনি কি দেখেছেন, তখন আপনাকে বলতে হবে যে সিমেন্টের বস্তার গায়ে আপনি কিন্তু এইরকম দেখেছেন যে সিম 1 এ মনে করেন যে 95% কি থাকে? ক্লিংকার। 95% ক্লিংকার কিন্তু থাকে, যেটা মনে 52.5, যেটা 52.5 এত মেগাপ্যাসকেল, 52.5 এত মেগাপ্যাসকেল। তো সিম 1 90.5 এই ক্লিংকার লেখাটা ভিতরে থাকবে। এরপরে আপনি সিমেন্টের গায়ে আরো দেখেছেন যে সিম 2am। তাহলে সিম 2am এইটারও একটা ক্লিংকারের পরিমাণটা একটা কিন্তু রয়েছে, যেটা পরিমাণটা হচ্ছে 80 থেকে 94%, 80 থেকে 94%। এরপরে আর একটা আপনি দেখতে পারবেন যে সিম am মানে সিম 2bm, সিম 2bm। এখন দেখেন যে সিম 1, এই সিম 1টাতে ক্লিংকারের পরিমাণটা সবচেয়ে বেশি, এটা হলো 95% কিন্তু ক্লিংকার থাকে, 95% কিন্তু ক্লিংকার থাকে, যেটা আমরা কিসে ব্যবহার করি, যেটা আমরা কিন্তু ঢালাইয়ে ব্যবহার করি, এটা আমরা ঢালাইয়ে ব্যবহার করি। এরপর দেখেন সিম 2, এটা আমরা সিম 2am, এটা হলো সিসি কাজে এবং গাঁথনির কাজে, সিসির কাজে এবং গাঁথনির কাজে আমাদের কিন্তু এটা ব্যবহার করা হয়। তো বাজারে দেখা যায় সিম 2am, এটা কিন্তু খুবই কম পরিমাণে ইউজ করা হয় এবং পাওয়া যায়। বাজারে প্রচলিত সিম 2bm, এটা দিয়েই কিন্তু আমাদের মোটামুটি সব কাজ কিন্তু চলতেছে।
তাহলে সিম টু এএম এটা হলো 80 থেকে 94% ক্লিনকারের পরিমাণ। এটা মূলত সিসি এবং গাঁথনিতে ব্যবহার করার কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিম টু বিএম যেটা, এটা কিন্তু বাজারে রয়েছে এবং এটা দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু সেরে ফেলা হচ্ছে। তাহলে এটা কিন্তু গাঁথনির কাজে এবং সিসির ক্ষেত্রে এটা কিন্তু এখন ব্যবহার করতেছে। আসল ব্যবহার করার কথা ছিল এটা, আমি যেহেতু পিডব্লিউডিতে জব করি, আমাদের শিডিউলেও কিন্তু গাঁথনির আইটেমে এই সিম টু এএম এটা কিন্তু বলা রয়েছে, কিন্তু আমরা ওই সিমেন্টটা কিন্তু সব সময় আমরা পাচ্ছি না। তাহলে এই হলো সিমেন্ট। এরপরে আপনার চলে আসবে আমরা টেস্টগুলো, প্রত্যেকটা টেস্ট নিয়ে কিন্তু আমরা বিস্তারিত করে আলোচনা করব। তারপরে যেহেতু এখন সিমেন্টে চলে আসি, সিমেন্টের টেস্টগুলো একটু বলে দেই। আর ভাই আপনার একটা কমন কোশ্চেন থাকবে, এই যে আইটেমগুলো রয়েছে, এই ম্যাটেরিয়ালসগুলো প্রত্যেকটা টেস্ট কিন্তু আপনাকে জানতে হবে। ল্যাব টেস্ট এবং ফিল্ড টেস্ট, ল্যাব টেস্ট এবং ফিল্ড টেস্ট সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে যে সিমেন্ট কত প্রকার হইতে পারে, সিমেন্ট কত প্রকার, তারপরে হচ্ছে আপনার সিমেন্টের কি কি টেস্ট করা হয় আমরা যেগুলো জানি, যেগুলো প্রতিনিয়ত আমরা করে আসছি, ফাইন্যান্স টেস্ট, সার্ভিস টেস্ট, কম্পিটিটিভ, অর্থাৎ যত ধরনের টেস্টগুলো রয়েছে সিমেন্টের, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো সিমেন্টের কত প্রকার, সিমেন্ট কিন্তু বেশ কয়েক প্রকার সিমেন্ট রয়েছে, যেমন হাই রেজিস্ট্যান্ট পোর্টল্যান্ড সিমেন্ট রয়েছে, কুইক সেটিং সিমেন্ট রয়েছে, তারপরে হচ্ছে আপনার কুইক সেটিং সিমেন্ট রয়েছে। এই কুইক সেটিং সিমেন্টের একটা আমরা বিষয় একটু বলি, যে কুইক সেটিং সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট এটা ইনিশিয়াল টাইমটা কত, ইনিশিয়াল সেটিং টাইমটা আমরা জানি যে কুইক সেটিং সিমেন্টের ইনিশিয়াল টাইম হলো 5 মিনিটস এবং হলো ফাইনালটা কিন্তু 30 মিনিট। ঠিক আছে, ইনিশিয়াল সেটিং টাইম হলো আপনার 5 মিনিট আর ফাইনাল সেটিং টাইম হলো কিন্তু 30 মিনিট। এটা হলো। এরপরে সিমেন্ট আর হচ্ছে যে সিমেন্ট মজুত করার একটা বিষয় রয়েছে, যে সিমেন্ট আমরা কিভাবে সিমেন্ট মজুত করব। অবশ্যই যেখানে সিমেন্ট রাখা হবে সেখানে অবশ্যই একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, কিন্তু সাথে সাথে যেন না থাকে 10টা বস্তার উপরে কিন্তু আমরা সিমেন্ট কখনো একসাথে বা গাদাগাদি করে একটার উপর একটা রাখতে পারবো না, এবং এই সিমেন্টটা বেশি দিন ধরে যেন আমার গুদামটা না থাকে, আরো এইটা ডেফিনেশন গুলো যেন আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন যে আপনাকে এখন বলতে পারে যে আপনি সিমেন্টের এই টেস্টগুলো করেছেন কিনা, ফাইনাল সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম, জি স্যার করেছি। তাহলে কোন যন্ত্রের সাহায্যে করেছেন, যে ইনিশিয়াল সেটিংটা, ফাইনাল সেটিংটা, স্যার ভাইকার্স অ্যাপারেটসের সাহায্যে আমরা এই সিমেন্ট টেস্টটা কিন্তু করেছি স্যার। এরপর আমাদের এখানে তারপর বলবো যে সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অ্যাডমিক্সার বা কি ব্যবহার করা হয়, বা কি যে অ্যাডমিক্সার ব্যবহার করা হয়, অ্যাডমিক্সার হিসাবে কি ব্যবহার করা হয়, যে অ্যাডমিক্সার হিসাবে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, যেটা তার বিক্রিয়া অর্থাৎ গতিকে ত্বরান্বিত করার জন্য কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু ব্যবহার করা হয়। এরপরে আমরা সিমেন্টের মোটামুটি এই আমাদের পড়লে হয়ে যাচ্ছে। এরপরে আরো যারা বাস্তব জব করে, অর্থাৎ প্র্যাকটিক্যালি যারা জব করতেছে, তারাও কিন্তু এই সিমেন্ট সম্পর্কে অনেক কিছু কিন্তু তারা প্র্যাকটিক্যালি জানে আর কি। আচ্ছা, এরপরে আমরা এখন চলে যাচ্ছি কংক্রিটে। এই ভাইবা থেকে কিন্তু কংক্রিটে কিন্তু অনেক ধরনের কিন্তু কোশ্চেন হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে অনেক ইনফরমেশন কিন্তু রয়েছে এই কংক্রিট থেকে। তাহলে আপনাকে আগে সর্বপ্রথম জানতে হবে যে কংক্রিটের সংজ্ঞাটা আপনাকে কিন্তু আগে জানতে হবে, কংক্রিটটা কাকে বলে। কংক্রিটের মধ্যে ওয়ার্কেবিলিটির বিষয় রয়েছে, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেটকে যেটা বলা হয়, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, এটা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে কংক্রিটটা কোথায় ব্যবহার করা হয়, যেমন ধরেন বেড ফ্লোর, গ্র্যাভিটি, রিটেনিং ওয়াল, বিম, কলাম, এই সমস্ত জায়গায় কিন্তু আর্টস, এই সমস্ত জায়গায় কিন্তু কংক্রিটটা ব্যবহার করা হয়। কংক্রিট কয় প্রকার রয়েছে আমরা জানি, যে কংক্রিট 4 প্রকার, লাইন কংক্রিট রয়েছে, সিমেন্ট কংক্রিট, আরসিসি এবং প্রি-স্ট্রেস কংক্রিট, এই কংক্রিটগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এরপরে কংক্রিটের ক্ষেত্রে আমাদের যে ওয়াটার সিমেন্ট রেশিও একটা রয়েছে, যে WCB, যেটাকে আমরা হোল সার্কেল বিয়ারিং বলতে পারি, আবার ওয়াটার সিমেন্ট রেশিও কিন্তু বলতে পারি। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও মানে কি, ওয়েট অফ ওয়াটার, আর একটা হচ্ছে ওয়েট অফ সিমেন্ট, ওয়েট অফ ওয়াটার, আর একটা হচ্ছে ওয়েট অফ সিমেন্ট, ওয়েট অফ ওয়াটার আর একটা হচ্ছে ওয়েট অফ সিমেন্ট, এটা আপনাকে জানতে হবে। এরপরে কংক্রিটের ক্ষেত্রে আমরা যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে ব্লেন্ডিং রয়েছে, লেটেন্স রয়েছে, সেগ্রিগেশন রয়েছে, এই সংজ্ঞাগুলো কিন্তু আপনাদের কংক্রিটের ক্ষেত্রে কিন্তু জানতে হবে। এরপর আমাদের যে স্ল্যাম টেস্ট করি আমরা, অর্থাৎ যেটাকে নথি পরীক্ষা করা হয়, যে স্ল্যাম টেস্ট মাপক যে কোনটা রয়েছে তার মাপগুলো কত আপনি জানেন কিনা।
যে হ্যাঁ উপরে 10, নিচে হলো 20 সেন্টিমিটার, হাইট হলো 30 সেন্টিমিটার, এই কোনটা কয়টা রড দিয়ে গালাগালি করা হয়, কত পর পর দেওয়া হয়, কত মিলিমিটার রড ব্যবহার করা হয়, এই প্রত্যেকটা ওই রডের দৈর্ঘ্যটা কত হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে। যেমন কংক্রিটের যে আকারটা যে রয়েছে, যেমন 4.75, এটা যদি ডাউন হয় তাহলে আমরা এটাকে কিন্তু ফাইন এগ্রিগেট হিসাবে কিন্তু বলতেছি। এরপর এটা যদি আপ হয় যে 4.75, তাহলে এটা কিন্তু কোর্স, তাহলে আমরা কিন্তু এটা কোর্স এগ্রিগেট হিসাবে কিন্তু ব্যবহার করতেছি। অর্থাৎ কংক্রিটের পুরো বায়োডাটা, কংক্রিটের যত ধরনের কোশ্চেন রয়েছে পুরো কোশ্চেনটাই কিন্তু আপনাকে করতে হবে। এরপরে ধরেন আপনাকে বললো যে কংক্রিটের কি কি টেস্ট করা হয়, যেমন এসিভি টেস্ট করা হয়, এরপরে এলএ টেস্ট, লস এঞ্জেলস অ্যাব্রাশন টেস্ট করা হয়, কত ধরনের টেস্ট রয়েছে। আমি চাচ্ছিলাম যে টেস্টগুলো পরে আমরা একসাথে বলতাম, কিন্তু সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে। কংক্রিটের যে টেস্টগুলো আছে, ক্র্যাশিং টেস্ট হয়েছে, অ্যাব্রাশন টেস্ট হয়েছে, সাউন্ডনেস টেস্ট হয়েছে, স্পেসিফিকেশন টেস্ট হয়েছে, অ্যাবজর্পশন টেস্ট রয়েছে, বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু এই কংক্রিটে রয়েছে। এখন আমরা দেখবো যে চাকরির পরীক্ষায় কংক্রিট থেকে কি কি কোশ্চেন ইতিপূর্বে করেছে বা করে থাকে, যেটা কিন্তু আপনাকে কিন্তু ধরতে পারে। চাকরির পরীক্ষায় দেখা গেছে যে আপনি কংক্রিটের রেস্টুরেন্ট কিভাবে পরীক্ষা করবেন, এটা একটা কোশ্চেন। চাকরির পরীক্ষা আপনাকে ধরলো যে কংক্রিটের রেস্টুরেন্ট আপনি কিভাবে পরীক্ষা করবেন, তাহলে আপনি একটা হইতে পারে কিউব হইতে পারে, আর একটা কি বলবেন সিলিন্ডার টেস্ট হইতে পারে। একটা আপনি বলবেন যে কিউবের মাধ্যমে, আর একটা সিলিন্ডারের মাধ্যমে। সাথে সাথে কোশ্চেন চলে আসবে কিউবের মাপটা কত, 6 ইঞ্চি ইনটু 6 ইঞ্চি ইনটু 6 ইঞ্চি। তারপর সিলিন্ডারের মাপটা কত, 6 ইঞ্চি ইনটু 12 ইঞ্চি, অর্থাৎ 15 30, আর এগুলো কত করে 15 15 করে। তাহলে আপনার কিউবের মাপ চলে আসলো, সিলিন্ডার টেস্টের মাপ চলে আসলো। তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি কখনো সিলিন্ডার বা কিউব টেস্ট এগুলো করেছেন কি না, যে হ্যাঁ করেছেন কি না। এখন বললো যে এই দুইটার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোনটা, সবচেয়ে স্ট্যান্ডার্ড বা এসিআই কোড যেটাই বলেন, এই সিলিন্ডার টেস্টটা কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাহলে 28 দিন পর এটার যে একটা রেজাল্ট আসে, সেই রেজাল্টটা সাধারণত বা সেফ জোন আমরা যেটা বলতে পারি, যে এই কংক্রিটের যে সেফ জোন সেটা কত হাজার পিএসআই, এটা আমরা 3000 পিএসআই হলো আমাদের মেইন স্যাটিসফ্যাকশন। নরমালি দেখা যায়, নরমাল দেখা যায় যে আমাদের 3000 থেকে 4000 পিএসআই কিন্তু আসে, 3000 থেকে 4000 পিএসআই আসে। আমরা যদি এটা ব্রিক্সের ক্ষেত্রে আপনাকে ধরতে বলে যে ব্রিক্সের ক্ষেত্রে এই কংক্রিটের রেজাল্টটা কত আসবে, ব্রিক্সের ক্ষেত্রে আপনি কিন্তু এটা 3000 থেকে 4000 বলবেন, সেটা হলো ব্রিকের স্পেসিফিকেশন, অর্থাৎ ব্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রিক্সের উপর কিন্তু এটা নির্ভর করতেছে। এরপরে স্টোন যদি আসে, যে স্টোনে কত, স্টোনে কিন্তু 3500 থেকে 4000 পিএসআই কিন্তু আপনি যখন এই টেস্টগুলো করবেন তখন কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু আপনি পাবেন। তো এগুলো দেখেন আস্তে আস্তে একটার সাথে একটা কোশ্চেন কিন্তু অটোমেটিক চলে আসতেছে। এরপরে আবার চলে আসলো যে পিএসআই মানে কি। পিএসআই এটা আপনি অনেকবার বললেন, তাহলে পিএসআই মানে কি, পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। পিএসআই মানে কি, পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। এরপরে আপনার একটা কোশ্চেন হতে পারে যে কংক্রিটে যদি পানির পরিমাণ কম হয় তাহলে শক্তি বাড়ে না কমে। কি বললো কোশ্চেন, কংক্রিটে যদি আমার পানির পরিমাণটা কম থাকে তাহলে এই শক্তিটা বাড়বে না কমবে, তাহলে অবশ্যই শক্তি কি হয়ে যাবে, শক্তি কিন্তু কমে যাবে। আচ্ছা, এরপরে আপনাকে বলতে পারে যে কংক্রিটে আমরা কেন পানি ব্যবহার করি। পরে কোশ্চেন কি হইতে পারে যে কংক্রিটে আমরা কেন পানি ব্যবহার করি। কংক্রিটে আমরা পানি ব্যবহার করি, এখানে যে শুষ্ক যে প্রুফগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ শুষ্ক যে উপাদানগুলো রয়েছে, যেমন ধরেন সিমেন্ট হইতে পারে, বালি হইতে পারে, এই শুষ্ক উপাদান গুলোর মধ্যে বিক্রিয়া ঘটানোর জন্য, অর্থাৎ সিমেন্ট বালি এগুলো বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু আমরা পানিটাকে এখানে আমরা ইউজ করি। এরপরে কংক্রিটে যদি পানির পরিমাণ আমার কম হয়ে যায় তখন কি হবে, একটা হলো কংক্রিটে পানি কম দিলে শক্তি বাড়ে না কমে, তখন শক্তি কমে যায়। আর একটা হচ্ছে কংক্রিটে যদি আমার পানির পরিমাণটা কম হয়, আমরা যদি কংক্রিটে পানির পরিমাণ কম হলে, এরপরে বর্তমান যেহেতু আমাদের আর একটা জিনিস চলে আসছে যে আরএমসি। আরএমসি মানে কি, রেডি মিক্স কংক্রিট। এটা দেখেছেন কিনা, রেডি মিক্স কংক্রিটে কি কি সুবিধা রয়েছে, এটা কেন আমরা ইউজ করবো আর কি, এর কয়েকটা সুবিধা আমরা কিন্তু পড়ে নেব, অনেক সুবিধা এটার মধ্যে রয়েছে। তাহলে আমাদের এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হচ্ছে। এরপরে মনে করেন যে কংক্রিটের উপাদানগুলো কি কি, যেটা আপনাকে ধরতেই পারে স্বাভাবিক যে একটা কংক্রিটে কি কি উপাদান থাকতে পারে, যেমন এগ্রিগেট, সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার।
এগ্রিগেট, সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার এগুলো কিন্তু কংক্রিটের উপাদান হিসাবে কিন্তু এখানে ব্যবহার করা হয়। এগুলো না হলে কিন্তু কংক্রিট কিন্তু হবে না। এরপরে কংক্রিট একটা কি হিসেবে ব্যবহার করা হয়, যে কংক্রিটটা কিন্তু জড় পদার্থ হিসেবে না, কংক্রিট তো আমি যে কথাগুলো বললাম এগুলোতে মোটামুটি কংক্রিটের কি কি পড়তে হবে সেটা বললাম। আর একটা হচ্ছে যে কি কি ধরনের কোশ্চেন আমাদের করে থাকে সেটা কিন্তু আমরা জানলাম। এখন আমরা একটু রিইনফোর্সমেন্ট বা রডে চলে যাই। রিইনফোর্সমেন্ট বা রডে চলে যাই বা এমএস বার আপনি যেটাই বলেন সেটাতে আমরা কিন্তু এখন চলে যাই। বাংলায় লিখলাম এটা রড, ইংলিশে রিইনফোর্সমেন্ট আর লিখলাম না। এখন ধরেন রডের আমাদের কি কি করতে হবে, জানেন রডের আমাদের টেস্ট রয়েছে, রডের আমাদের টেস্ট রয়েছে না, রডের টেস্ট গুলো আমাদের কি কি, রডের টেস্ট আমাদেরকে করতে হবে। কি কি ধরনের রডের টেস্ট করা হয়, যে বেন্ট এবং রিভার ইলামিনেশন টেস্ট রয়েছে, স্টেম টেস্ট রয়েছে, এই টেস্টগুলো কিন্তু আমাদের করতে হবে। এরপর আমাদের হলো 40 গ্রেড আর হলো 60 গ্রেড এই সম্পর্কে জানা থাকতে হবে। 40 গ্রেড মানে হলো 4000 psi, 60 গ্রেড মানে 40000 psi, 60 গ্রেড মানে হলো 60000 psi। psi মানে কি এটা কিন্তু একটু আগে বলা হয়েছে, যে psi হলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চি কিন্তু বলা হয়েছে। এরপরে আপনার আরেকটা কোশ্চেন এখানে পড়বো আমরা, যে 500 W কি, যে 500 W হচ্ছে 500 হচ্ছে ওয়ার্ডের একটা ইল্ড স্ট্রেন্থ বা ওয়ার্ডের একটা ইল্ড শক্তি, আর W হচ্ছে কি ওয়েল ডাবল, W টা কি ওয়েল ডাবল। এরপরে আবার হইতে পারে 500 W TMT, নতুন একটা টার্ম চলে আসলো, যে এ হলো টিএমটি মানে থার্মো মেকানিক্যালি ট্রিটেড। তাহলে এই 500 W এখানে কি চলে আসছে দেখেন, 500 W আমরা জানি যে 1 মেগাপ্যাসকেল, 1 মেগাপ্যাসকেল সমান 145 psi। তাহলে এখানে যদি আমরা 145 গুণ করি 72500 psi কিন্তু চলে আসবে। তাহলে অর্থাৎ এই রডটা হলো 72500 psi এর রড, এবং এটা হলো ওয়েল ডাবল হিসেবে ব্যবহার করা হয়। ওয়েল ডাবল যখন আমাদের টিএমটি হিসাবে থাকবে, যখন টিএমটি হিসাবে থাকবে এই রডটা কিন্তু 60 গ্রেডের সাথে সমতুল্য বা 60 গ্রেডের কাছাকাছি। আর যখন শুধু 500 ডাব্লু বলা থাকবে এটা কিন্তু তখন 72 গ্রেড বা 72 গ্রেডের সাথে কিন্তু তখন কিন্তু কম্পেয়ার করা হবে। এরপর আপনাকে ধরতে পারে যে রডের একক ওজন নির্ণয়ের সূত্রটা কি, রডের একক ওজন নির্ণয়ের সূত্রটা কি। আমরা বলবো d স্কয়ার ডিভাইডেড 162.2 এত কেজি পার মিটার, এত কেজি পার মিটার। এরপরে আপনার রডের আরো কোশ্চেন আসতেই থাকবে, যেমন ধরেন রডের একক ওজনটা কি হইতে পারে 7850 এত কেজি পার মিটার কিউব, অথবা 490 এত পাউন্ড পার ফিট কিউব। আচ্ছা আপনি বলেন তো যে একটা রড যখন তৈরি হয় তখন এটা দৈর্ঘ্যটা কত ফিট থাকে, একটা রড যখন তৈরি হয় এটা দৈর্ঘ্যটা কিন্তু 39 ফিট থাকে। কত থাকে, 39 ফিট হিসাবে থাকে, 39 ফিট হিসাবে থাকে। তারপর হচ্ছে রডের যে তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ রড কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত নিতে পারে, তাপ সহন ক্ষমতা, রড হলো 5000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু তাপ ধারণ ক্ষমতা সেটা নিতে পারবে। এই হলো মোটামুটি রডের একটা বিষয়। এটা টিএমটি স্টিল হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। টিএমটি যে বারটা রয়েছে এটা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহন ক্ষমতা কিন্তু তার রয়েছে। রডের মোটামুটি আপনাকে কোশ্চেনটা এভাবে কিন্তু হইতে পারে যে আপনি কি রড দেখেছেন, জি রড দেখেছি। কি দেখেছেন, আপনি তো বললেন রড দেখেছি, আপনি রডে কি দেখেছেন। আপনি রডে যদি দেখতে যান, মনে করেন যে বিএসআরএম কোম্পানির নামটা লেখা থাকবে, তারপর হচ্ছে কত মিলিমিটার রড সেটা দেওয়া থাকবে, তারপরে টিএমটি বলা থাকবে, ঠিক আছে, এরপরে 400 বলা থাকবে। তো আপনি যে রড দেখেছেন তখন আপনাকে এটা হলো কোম্পানির নাম, টিএমটি আমাদের কয় ফিটে 1 কেজি হয়, এটা অনেক ভিতরে কোশ্চেন। তারপরে আমরা কিন্তু যারা প্রিপারেশন নিয়েছি তারা তো অলরেডি আমরা এই বিষয়গুলো কিন্তু জানি ইনশাআল্লাহ। তো আমরা রডের মোটামুটি অনেক কথা বলে ফেলেছি, এরকম রড পড়বো। এরপরে স্টোন রয়েছে, স্টোন কি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়া হচ্ছে। এখন আমাদের স্টোনটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে, স্টোনটা 3-4 এর ডাউন যেটা, অর্থাৎ 3-4 এর ডাউন যেটা সেটা কিন্তু আমরা এখন ঢালাইয়ে আমাদের ব্যবহার হচ্ছে। তারপরে আদিম স্টোন সম্পর্কে মোটামুটি পড়ে নিতে হবে আর কি। স্টোন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বর্তমানে সব জায়গায় এখন স্টোন ব্রিক চিপস এর পরিবর্তে এখন কিন্তু স্টোন চিপস কিন্তু দেওয়া হচ্ছে। বিটুমিনের দিকে চলে যাই। দেখেন এই বিটুমিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যে বিটুমিনের আমাদের টেস্ট রয়েছে, যে বিটুমিনের যে 10টা টেস্ট সেই অনেক দিন থেকে পড়ে আসতেছি, সেই বিটুমিনের 10টা সেই টেস্ট কিন্তু আপনাকে পড়ে নিতে হবে। তাহলে এখন এই বিটুমিন যে রয়েছে এই বিটুমিনের ম্যাক্সিমাম তাপমাত্রাটা কত? বিটুমিনের ম্যাক্সিমাম তাপমাত্রা 163, ম্যাক্সিমাম তাপমাত্রা কত? 163। এরপর হচ্ছে মিনিমাম হচ্ছে 300 থেকে 350। মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 300 থেকে 350। এর বেশি যদি আমরা এটা দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাবে? 300 থেকে 350 এর ভিতরে যদি আমরা বিটুমিনটা আমাদের যোজক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। বিটুমিনটা যোজক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। বিটুমিনটা কি পদার্থ হিসেবে ব্যবহার করা হয়? গ্রেড রয়েছে, যেমন 30 থেকে 40 একটা গ্রেড রয়েছে, এরপরে 60 থেকে 70 একটা গ্রেড রয়েছে, 60 থেকে 70, এরপরে হচ্ছে আপনার 80 থেকে 100 একটা গ্রেড রয়েছে। তো আমাদের দেশে কিন্তু 80 থেকে 100 যে বিটুমিনের গ্রেড রয়েছে এই গ্রেডটাই কিন্তু আমরা সবসময় কিন্তু ব্যবহার করি আর কি। তা বিটুমিনের টেস্ট এবং বিটুমিনের ম্যাক্সিমাম তাপমাত্রা কত, এরপর হচ্ছে মিনিমাম তাপমাত্রা কত, এটা কি হিসেবে ব্যবহৃত যোজক পদার্থ, কি কি গ্রেড রয়েছে বিটুমিনের, মোটামুটি এই কয়েকটা কোশ্চেন আমাদেরকে বলে ফেলতে হবে। এরপর আমাদের যে কংক্রিটের যে কিউরিং যে বিষয়টা ছিল, কিউরিং কিভাবে করা হয়, কিউরিং এর সংজ্ঞা কি, কেন আমরা কিউরিং করি, কতদিন পর্যন্ত কিউরিং করতে হয়, বিমের তলা কতদিন, কলাম কতদিন, ছাদ কতদিন, কিভাবে কিউরিং করতে হয়, কিউরিং করার কয়েকটা পদ্ধতির নাম বলেন, কিউরিং করার কয়েকটা পদ্ধতির নাম বলেন। এরকম করে দেখা যাবে যে অসংখ্য ধরনের কোশ্চেন কিন্তু আমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে। তো আমি এখানে সবগুলো দেখাইতে পারলাম না, যেগুলো আমি বললাম মোটামুটি চাকরির পরীক্ষায় আপনার ব্রিক, স্যান্ড, সিমেন্ট, এরপরে হচ্ছে কংক্রিট এবং হচ্ছে রড, এই বিটুমিন কংক্রিটের সাথে কিন্তু এগ্রিগেট রয়েছে আর কি, ঠিক আছে। তো ব্রিক, স্যান্ড, সিমেন্ট, এরপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট, বিটুমিন এবং কংক্রিট, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট কোশ্চেন আপনার যদি আসে এর ভিতর থেকে চলে আসবে ইনশাআল্লাহ। এর ভিতরে আপনি এগুলো স্টাডি করবেন এবং এই অনুযায়ী একটা শর্ট নোট করে ফেলবেন এবং ওই অনুযায়ী পড়াশোনা করবেন। আর পরবর্তীতে হয়তো অন্য আর একটা সাবজেক্টের বিস্তারিত নিয়ে আমি আবার আসবো ইনশাআল্লাহ। আর এগুলো আসলে অনেক কথা বলা দরকার, সবগুলো একটু অনেক নতুন যারা রয়েছে তারা হয়তো ভাবতেছে যে ভাই একটু একটু করে অ্যান্সার গুলো বলে দেওয়া দরকার। সবগুলাই বলতে গেলে দেখেন এমনি ভিডিও কিন্তু অনেক লং টাইম হয়ে যাচ্ছে, লং টাইম ভিডিও কেউ পছন্দ করে না, কিন্তু যার প্রয়োজন রয়েছে আপনি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন যেন আরেকজনের উপকার হয়। আমি যতটুকু পারলাম বললাম, এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, কোনো ইনফরমেশন যদি মিস্টেক চলে যায়, সেটা আপনি অবশ্যই পজিটিভ নেবেন এবং আমাকে জানাবেন, সেটার জন্য আমি কিন্তু আপনার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী হব আর কি। একটা ভিডিও তৈরি করতে গেলে হিউজ পরিমাণ সময়ের দরকার, আসলে এত ব্যস্ততার মধ্যেও আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমাদের আজকে ভাইবা প্রস্তুতি 01 ছিল, এরপরে আমরা দেখি ডিপার্টমেন্টের এইভাবে কয়েকটা ভিডিও দিব, তারপর আরেকটা আমরা ভিডিও দিব কি কি কারণে ভাইবা ফেল হয় সেটা একটা ভিডিও দিব, স্বাভাবিক একটা ভিডিও দিব, বিভিন্ন টিপস নিয়ে ভিডিও, অর্থাৎ আমি যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।